নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনি শুনবেন প্রখ্যাত গোয়েন্দা লেখক স্যার আর্থার কনন ডয়েলের শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অফ লায়ন্স পেন। আজকের গল্পের সূত্রধার ও শার্লকের চরিত্রে আমি লিও। তাহলে চলুন শুনে নিই শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য লায়ন্স পেন। আমার করা গোয়েন্দাগিরিতে এতদিন এই রকম কেস একটাও আমি পাইনি। এমনই কপাল যে কেসটা আমার ঘরের কাছেই ঘটল। গোয়েন্দা জীবন থেকে বিদায় নিয়ে লন্ডনের ধোঁয়াটে পরিবেশ ত্যাগ করে সাসেক্সের গ্রাম অঞ্চলে প্রকৃতির মাঝখানে পরম শান্তিতে জীবন কাটাতে আসার পর ওয়াটসন এখন দৃষ্টিসীমার বাইরে। মাঝে মাঝে হপ্তা শেষে একবার দেখা করে যায়। কাজেই কাহিনীটা আমি নিজেই লিখছি। সিংহকেশরের রহস্য ভেদ করে সমাধানে পৌঁছানোর আগে ঠিক যেরকমটি দেখেছিলাম বা শুনেছিলাম সেইভাবেই প্রতিটি কথা, দৃশ্য এবং ঘটনা লিখে যাব সহজ সরলভাবে আমার ভঙ্গিমায়। ডাউন্সের দক্ষিণ ঢালে আমার ছোট্ট ভিলা থেকে ইংলিশ চ্যানেল দেখা যায়। উপকূলের এদিকে কেবল খড়ি পাথরের খাড়াই টিলা। একটিমাত্র পিচ্ছিল পথ বেয়ে অতি সাবধানে পা টিপে টিপে নামতে হয় জলের দিকে। পথের শেষে প্রায় 100 গজ চওড়া বেলাভূমিতে ছড়ানো কেবল নুড়ি আর জলে ক্ষয়ে যাওয়া ছোট ছোট পাথর। জোয়ার এলেও বেলাভূমির পাথর আর নুড়ি দেখা যায়। মাঝে মাঝে কতকগুলো গভীর গর্তে প্রতিবাদ জোয়ারের টাটকা জল জমে ছোট ছোট সন্তরণ কুণ্ড তৈরি হয়ে যায়। ডাইনে বাঁয়ে যেদিকে দুচোখ যায়, আশ্চর্য এই বেলাভূমির ছেদ কোথাও নেই। শুধু এক জায়গা ছাড়া, ফুলওয়ার্থ গ্রাম আর ছোট্ট উপসাগর রয়েছে যেখানে। আমার বাড়িতে আমি একা। মৌমাছি আর ঘরের কাজকর্ম দেখাশোনার জন্য একটা লোক আর কেউই থাকে না। 1/2 মাইল দূরে হ্যারোল্ড স্টাকহার্স্টের কোচিং হাউস। নানা ধরনের বৃত্তি শিক্ষা দেওয়া হয় এখানে। স্টাকহার্স্ট নিজে এককালে ভালো একজন খেলোয়াড় এবং ভালো ছাত্র ছিল। এখন অনেক মাস্টার রেখে কোচিং হাউস চালাচ্ছে। আমার সঙ্গে খুব জমেছে। বিনা নেমন্তন্নে দুজনেই দুজনের বাড়ি গিয়ে সন্ধে কাটিয়ে আসি যখন তখন। ওর কোচিং হাউসের নাম গেবলস। 1907 সালের জুলাই মাসের শেষে প্রচণ্ড ঝড়ে উদ্বেল ইংলিশ চ্যানেলের জল খাড়াই খড়ি পাহাড় ভাসিয়ে দিল। ঝড় থেমে গিয়ে জল নেমে যাওয়ার পর দেখা গেল বেশ একটা উপহ্রদের মতো সৃষ্টি হয়েছে সেখানে। এমন মনোরম প্রভাতে হাওয়া খেয়ে আসার লোভ সামলাতে পারলাম না। পিচ্ছিল পথটা বেয়ে খাড়াই খড়ি পাহাড়ের দিকে যাচ্ছি। এমন সময় পিছন থেকে একটা চিৎকার শুনে, হোমস, শুনছেন? তাকিয়ে দেখি হ্যারোল্ড স্টাকহার্স্ট হাত নাড়ছেন। কি সুন্দর সকাল দেখছেন। আমি জানতাম আপনি বেরিয়ে পড়বেন। সাঁতার কাটতে চলেছেন দেখছি। সেই পুরনো কায়দা। হাসতে হাসতে ঠেলে ওঠা পকেটে হাত দিল স্টাকহার্স্ট। ম্যাকফারসন আগেই বেরিয়েছে, আমি এখন যাচ্ছি। ফিজরয় ম্যাকফারসন কোচিং হাউসের সায়েন্সের টিচার। বাদ জ্বরে বেচারার হাটের 12টা বেজে গিয়েছে। পঙ্গুও হয়ে পড়েছে। খেলাধুলো এখনও করে এবং কেউ ওর সঙ্গে টক্করও দিতে পারে না। তবে যে খেলায় বেশি ধকল পড়ে তা সে এড়িয়ে যায়। শীত গ্রীষ্মে সাঁতার কাটা ওর প্রিয় অভ্যাস। সাঁতারও আমি নিজেও একসঙ্গে সাঁতারও কেটেছি অনেকবার। ঠিক এই সময় দেখতে পেলাম ফিজরয়কে। রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে খাড়াই খড়ি পাহাড়ের উপর প্রথম দেখা গেল দুটো হাত, তারপর সারা দেহ। টলছে ম্যাকফারসন, যেন মদ খেয়েছে। পর মুহূর্তেই দুহাত শূন্য ছুড়ে অব্যক্ত যন্ত্রণায় বিমর্ষভাবে কোকিয়ে উঠে পড়ে গেল মুখ থুবড়ে। দৌড়ে গেলাম আমরা। চিৎ করে শুয়ে সভয়ে দেখলাম ম্যাকফারসন
মরতে চলেছে। চোখে তার আলো নেই, গালে কোনো রং নেই। ক্ষণিকের জন্য প্রাণের স্পন্দন দেখা গেল চোখে মুখে। সমস্ত শক্তি দিয়ে কি যেন বলতে চাইল। শেষ কথাটা কেবল আমার কানে ধরা পড়ল, যেন শেষ মুহূর্তেও সাবধান করে দিতে চাইছে সিংহকেশর সম্পর্কে। খুব অস্পষ্ট আর দুর্বোধ হলেও অর্থহীন শব্দ দুটো কিন্তু কানে লেগে রইল আমার। তারপরেই আধখানা শরীর মাটি থেকে তুলে দুহাত শূন্যে নিক্ষেপ করে কাত হয়ে পড়ে গেল নিষ্প্রাণ দেহখানা। পা থেকে মাথা পর্যন্ত চনমন করে উঠল ভয়ঙ্কর এই মৃত্যু প্রত্যক্ষ করে। ম্যাকফারসনের গায়ে বারবেরি ওভারকোট, ট্রাউজার্স আর পায়ে ফিতে না বাঁধা ক্যানভাস জুতো তা বোঝা গেল না। কাত হয়ে আছড়ে পড়ার সময় পিঠ থেকে সরে গেল তার ওভারকোটটা। শিউরে উঠলাম পিঠময় সরু তারের মতো চাবুকের ঘা দেখে। বিন্দু বিন্দু ক্ষতস্থান থেকে রক্ত ছুঁয়ে বেরুচ্ছে, রক্ত ঝরছে নিচের ঠোঁট থেকেও। মৃত্যু যন্ত্রণা সইতে না পেরে কামড়ের রক্ত বার করে ফেলেছে ঠোঁট থেকে। সে যন্ত্রণা যে কি নিদারুণ তা বিকৃত বিভৎস মুখচ্ছবি দেখলেই মালুম হয়। খোলা পিঠের দগদগে কষাঘাতের দিকে বিহব্বল চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় পেছন থেকে কার ছায়া যেন পড়ল আমার সামনে। ফিরে দেখি আয়ান মুরডক, কোচিং হাউসের অঙ্কের মাস্টারমশাই। কালো চোখ, লম্বা পাতলা কঠোর একটা চেহারা। কারোর সঙ্গে তেমন মেলামেশা নেই, ছাত্রের সঙ্গে তেমন প্রাণের সম্পর্কও তার নেই। সবসময় নিজস্ব জগতে বুঁদ হয়ে থাকেন তিনি। রেগে গেলে মাথায় তখন খুন চাপে, তখন আর কাণ্ডজ্ঞান বলে কিছু থাকে না। ম্যাকফারসনের কুকুরের বেয়াদবি সইতে না পেরে কাঁচের জানলার মধ্যে দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল একবার। স্টকহাউস তখনই চাকরি থেকে বের করে দেবে বলে ঠিক করেছিল মুরডককে। কিন্তু অমন মাস্টার আর দুটো পাওয়া যায় না বলেই হয়তো সরে গিয়েছিল। ম্যাকফারসনের প্রাণহীন দেহের দিকে পলকহীন চোখে চেয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম এহেন আয়ান মুরডককে। কুকুরের ঘটনাটা মনে পড়ার জন্যই বোধ হয় চোখে মুখে খুব একটা সহানুভূতির ছায়াপাত দেখলাম না। যদিও মনে হলো খুবই যেন বিচলিত হয়েছে সতীর্থের মৃত্যুতে। আহারে, সঙ্গে ছিলেন নাকি? না না, আমি তো ঘুম থেকে উঠেছি দেরিতে, সমুদ্রের ধারেই যাইনি, সোজা আসছি গেভেলস থেকে। কি করি বলুন তো? ফুলওয়ার্থে গিয়ে এক্ষুনি পুলিশে খবর দিন। মুখ থেকে আর একটা কথাও না খসিয়ে দ্রুত পা চালিয়ে উধাও হলো মুরডক। স্টাকহার্স্ট আচ্ছন্নের মতো বসে রইল মৃতদেহের পাশে। আমি উঠে পড়লাম, ধারে কাছে আর কেউ আছে কি না দেখবার জন্যে। উপরে উঠতেই অনেক দূর পর্যন্ত চোখে পড়ল খাঁ খাঁ করছে চারিদিক। অনেক দূরে গোটা দুই আবছা মূর্তি ফিরছে ফুলওয়ার্থ গ্রামের দিকে। রাস্তা বেয়ে নামতে নামতে দেখলাম একটা পায়ের ছাপ নেমেছে এবং তা ফুটে উঠেছে রাস্তার উপরে। ম্যাকফারসন একাই ছিল, কেউ আসেনি এদিকে আজ সকালে। এক জায়গায় পাঞ্জার ছাপ, আঙুলগুলো ঢালের দিকে ছড়ানো। ঢাল বেয়ে উঠতে গিয়ে আছড়ে পড়েছিল ম্যাকফারসন। গোল গর্ত দেখলাম, মাটি বসে গিয়েছে সেখানে। খড়ি মাটি আর সার মেশানো কাদার উপর যেন হাঁটু গেড়ে বারবার বসে পড়েছে ম্যাকফারসন। ঢাল বেয়ে উঠতে গিয়ে পথের নিচে বেশ একটা উপহ্রদের মতো দাঁড়িয়ে গেছে ঝড়ের পর জল সরে যাওয়ার পরেও। এইখানে এক জায়গায় ম্যাকফারসনের তোয়ালে পড়ে আছে। পোশাক খুলেছিল নিশ্চয়ই জলে নামবে বলে, কিন্তু নামেনি। কেননা তোয়ালটা দিব্যি খটখটে আর শুকনো এবং পরিপাটিভাবে ভাঁজ করা। বালির উপর এখানে সেখানে ওর খালি পা অথবা ক্যানভাসে জুতোর ছাপ পড়েছে। জুতো খুলেছিল জলে নামবে বলেই বোধ হয়, কিন্তু শুকনো তোয়ালে দেখে বোঝা যাচ্ছে তার আর নামা হয়ে ওঠেনি।
এবার স্পষ্ট হয়ে উঠল ম্যাকফারসনের মৃত্যু প্রহেলিকা। বিজন সৈকতে ও একা ছিল, বড়জোর 15 মিনিট মতো হয়তো ছিল। কেননা গেবলস থেকে রওনা হওয়ার পর স্ট্যাগহার্স্টও রওনা হয়েছে। মাঝে 15 মিনিটে কারো নির্মম কষাঘাতে প্রাণ হারিয়েছে হার্টের রুগী ম্যাকফারসন। জলে সে নামেনি, অথবা গা মোছবার সময়টুকু পায়নি। ধরফর করে কোনো মতে জামা জুতো পরে নিয়েছে, তাই জুতোর ফিতেও তার বাঁধা হয়নি। ওভারকোট কোনো মতে গায়ে গলিয়েছে। কাছাকাছি কেউ ছিল না। খাঁড়াই খড়ি পাহাড়ের গায়ে বিস্তর গর্ত আর গুহা আছে ঠিকই, কিন্তু দিগন্ত রেখার উদীয়মান সূর্যের আলো সোজাসুজি সেসব গর্তে পড়ায় স্পষ্ট তা দেখা যাচ্ছে কেউ সেখানে লুকিয়ে নেই। অনেক দূরে যে আবছা মূর্তিগুলোকে দেখলাম, এই স্বল্প সময়ে এখান থেকে অত দূরে চলে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, বিশেষ করে মাঝখানে যখন উপর হ্রদ রয়েছে। যে জলে ম্যাকফারসন সাঁতরাবে মনস্থ করেছিল, সমুদ্রে 2-1টা মাছ ধরা নৌকা ভাসছে বটে, কিন্তু সে নৌকায় কারা আছে তা পরে অবসর মতো তদন্ত করে জানা যাবেক্ষণ। তদন্ত করার পথ একাধিক, কিন্তু কোনোটাই প্রহেলিকা সমাধানের পথ বলে মনে হলো না। মৃতদেহের কাছে এসে দেখলাম লোক জড়ো হয়ে গিয়েছে। গায়ের কনস্টেবলকে নিয়ে এসেছে আয়ান মুডডগ। সব কথা শোনার পর সে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আমাকে বললেন, মিস্টার হোমস, এই কেস ফয়সালা করা আমার সাধ্য নয়। আপনি সাহায্য না করলে ওপরওয়ালা আমার দাঁতে পিষবে। উপরওয়ালাকে যেন এক্ষুনি খবর দেওয়া হয়। একজন ডাক্তার দরকার এক্ষুনি। নতুন কোনো পায়ের ছাপ যেন না পড়ে, কোনো জিনিস যেন সরানো না হয়, এই দায়িত্ব আপনার। মৃতদেহের পকেট সার্চ করে পেলাম একটা রুমাল, একটা বড় ছুরি আর একটা কার্ড, কেস কার্ড। কার্ড কেসের ভিতর থেকে বেরুলো মেয়েলি হাতের লেখা একটা চিরকুট। তুমি এসো, আমি থাকবো। প্রেম টেম চলছিল মনে হয়, কিন্তু দেখা সাক্ষাৎ হবে তা কোথাও লেখা নেই। কনস্টেবলও দেখলো চিরকুটটা, রেখে দিল কার্ড কেসে। বললাম, আচ্ছা, খাড়াই কড়ি পাহাড়ের তলদেশে যেন তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়, ঠিক আছে? এরপর বাড়ি ফিরে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। 2-1 ঘন্টার মধ্যে স্ট্যাগহার্স্ট এলো জব্বর খবর নিয়ে। ডেড বডি গেবলসে নিয়ে গেছে পুলিশ। ম্যাকফারসনের ডেস্ক থেকে কয়েকটা প্রেমপত্র পাওয়া গেছে। লিখেছে ফুলওয়ার্থের মিস মড বেলামি। প্রেমে হাবুডুবু খাচ্ছিল বোধহয় ম্যাকফারসন, বুঝলেন? কিন্তু তার সঙ্গে ওর মৃত্যুর কোনো সম্পর্ক আছে বলে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, ম্যাকফারসনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল মেয়েটা, যতটুকু বুঝতে পারছি। 5 জনে যেখানে যায় চান করতে, ঠিক সেই সময়। চিন্তায় কপাল কুঁচকে গেল স্ট্যাগহার্স্টের। বলল, হ্যাঁ, মুডডগ অ্যালজেব্রার অংশ শেখানোর জন্য আটকে রেখেছিল ছাত্রকে। দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্ব ছিল না। পরে হয়েছিল, বছরখানেকের মধ্যে মেলামেশা ছিল। আর 5 জনের সঙ্গে মুডডগের মেলামেশি যতখানি, ঠিক ততখানি। সহানুভূতি বস্তুটার অভাব আছে মুডডগের স্বভাব চরিত্রে, এটা কিন্তু বলবো। সেটা আমি বুঝেছি। কুকুর নিয়ে দুজনের মধ্যে একবার টক্কর লেগেছিল, তাই না? ভাগ্য ভালো ছাত্ররা গিয়ে পড়েনি। সবটাই ভাগ্যের উপরে ছেড়ে দেবেন? সে কোন কালে মিটে গেছে। তিক্ততা থেকে যায়নি? না না, সত্যিকারের বন্ধুত্ব ফিরে এসেছিল তারপরে। তাহলে মেয়েটাকে নিয়ে ভাবা যাক। চেনেন আপনি? কে না চেনে, এ অঞ্চলের একমাত্র রূপসী সেই তো। সত্যিকারের ডানা কাটা পড়ি দেখলেই ফিরে দেখাতে ইচ্ছে হয়। ম্যাকফারসনের মনে ধরেছিল জানতাম, কিন্তু জল যে কতদূর গড়িয়েছে তা আমার জানা ছিল না। মেয়েটা কে? টম বেলামির মেয়ে। মাছ ধরা কারবার শুরু করে বুড়ো টম বেলামি। এখন এ তল্লাটে সমস্ত বোট আর চান করার কটেজের মালিকও। ছেলে উইলিয়ামকে নিয়ে ব্যবসা চালায় টম বেলামি। আচ্ছা, ফুলওয়ার্থে গিয়ে চলুন একবার আলাপ সেরে আসা যায়। কি অছিলায়? ম্যাকফারসনের মৃত্যুটা সত্যিই চাবুকের ঘায়ে হয়েছে কিনা তা ঈশ্বর জানে, কিন্তু মানুষের হাতে হয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই। তার চেনা জানা লোকের সংখ্যা যখন কম, তখন একটা ছুতো নাতায় টম বেলামির সঙ্গে দেখা করতে অসুবিধা হবে না। মোটিভ পাওয়া গেলে ক্রিমিনালকেও নিশ্চয়ই পাওয়া যাবে।
সুগন্ধিত ডাউন্স পেয়ে হাঁটতে অন্য সময় ভালো লাগতো, কিন্তু এই সময় মনটা ভারাক্রান্ত হয়ে থাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারলাম না। ফুলওয়ার্থ গ্রামটা উপসাগর ঘিরে আধখানা চাঁদের আকারে গড়ে উঠেছে। সেকেলে কুঁড়ের শাড়ির পেছনে খান কয়েক আধুনিক বাড়ি। এই দিকেই যেতে যেতে স্ট্যাকহাস্ট বললে, ওই যে স্লেট ছাওয়া কর্নার টাওয়ার বাড়িটা দেখছেন, ওইটা হলো টম বেলামির বাড়ি। পকেটে কানা করিও ছিল না এক সময়, এখন দেখছেন অবস্থা। আরে ওকে। বাগানের গেটটা খুলে বেরিয়ে এলো এক দীর্ঘ মূর্তি, আয়ান মুরডক। রাস্তায় মুখোমুখি হতেই আর চোখে আমাদের দেখে নিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে গেল মুরডক, কিন্তু ধরে ফেলল স্ট্যাকহাস্ট। হ্যাঁ, এখানে কেন? কৈফিয়ত দেব যখন আপনার বাড়িতে আপনার কাজে থাকবো, রাস্তায় ব্যক্তিগত ব্যাপারে নয়। অন্য সময় হলে স্ট্যাকহাস্টের প্রতিক্রিয়া অন্য রকম হতো, দুম করে ফেটে না পড়ে সরে যেত, কিন্তু তখন ওর নার্ভের অবস্থা শোচনীয়। কাজেই মাথায় রক্ত চড়ে গেল চক্ষের নিমেষে। মিস্টার মুরডক, জবাবটা অত্যন্ত উদ্ধৃত হয়ে গেল। আপনার প্রশ্নটাও তাই। আপনার ঔদ্ধত্যের আগে ক্ষমা করেছি অনেকবার, এবার আর নয়। আপনাকে আর এ কাজ করতে হবে না। হ্যাঁ, আমিও তাই ঠিক করেছি। গেভেলসে থাকবার মতো পরিবেশ একজনই তৈরি করে রেখেছিল, আজ সে চলে গেছে। দুমদাম করে বেরিয়ে গেল মুরডক। রাগত চোখে স্ট্যাকহাস্ট বললে, অসহ্য, একেবারে বরদাস্ত করা যায় না। আমার কিন্তু চোখ খুলে গেল এই ঘটনায়। স্পষ্ট বুঝলাম আয়ান মুরডক ছুটো নাতা করে অকুলস্থ ছেড়ে চম্পট দেওয়ার ফিরিকে আছে। সন্দেহ ডানা বাঁধল মনের মধ্যে। বেলামি পরিবারের সঙ্গে দেখা করলে হয়তো অন্ধকারের আলো দেখা যেতে পারে। স্ট্যাকহাস্ট সামনে নিল নিজেকে। এগোলাম বাড়ির দিকে। টম বেলামি মাঝ বয়সী মধ্য একজন পুরুষ, দাড়ির রং আগুনের মতো, মেজাজ খুব তিরিক্ষে। আমাদের কথা শোনবার পর দাড়ির মতোই লাল হয়ে গেল তার মুখ। খেঁকিয়ে উঠে বলল, অত খুঁটিনাটি শোনবার দরকার দেখছি না। ওই ওই আমার ছেলে উইলিয়াম। ঘরের কোণে বিষণ্ণ বদনে ভারী মুখ এক জোয়ানকে দেখিয়ে বলল, আমরা দুজনই এ ব্যাপারে একমত। ম্যাকফারসন আমার মেয়েকে বিয়ে করবে এ কথা একবারও বলেনি, কিন্তু চিঠিপত্র দেখা সাক্ষাৎ চলছিল। আমরা তা চাইনি। মেয়েটির মা নেই, আমরাই তার অভিভাবক, তাই ঠিক করেছি। কথা আটকে গেল স্বয়ং মড বেলামি। সত্যিই সুন্দরী, যে কোনো যুবা পুরুষের মুন্ডু ঘুরিয়ে দেওয়ার মতো। বিস্ফারিত চোখে স্ট্যাকহাস্টের সামনে এসে বললে, ফিজরয় মারা গেছে, আমি শুনেছি। সব খুলে বলুন। টম বেলামি বললে, আর একজন এসে সব বলে গেছে। উইলিয়াম গজগজ করে উঠল। উইলিয়াম, ব্যাপারটা আমাকে সামলাতে দাও। খুনিকে ধরতে গেলে আমার সাহায্যের দরকার আছে, ফিজরয় আত্মার শান্তির জন্যে। মেয়েটির শুধু রূপই নেই, চরিত্রেও দৃঢ়তা আছে। স্ট্যাকহাস্ট গুছিয়ে সব কথা বলল। শোনবার পর আমার দিকে ঘুরে দাঁড়ালো মড। মিস্টার হোমস, খুন যারা করেছে তাদের পুলিশে ধরিয়ে দিন, আমি সাহায্য করব। বলতে বলতে অপাঙ্গে চেয়ে নিল বাপ আর ভাইয়ের দিকে। আমি বললাম, যারা বলছেন কেন? আপনি তাহলে কি মনে করেন যে খুনটা একজন করেনি? ম্যাকফারসনের গায়ে জোর ছিল, মনে সাহস ছিল। ওর মতো পুরুষকে একা ঘায়েল করা সম্ভব নয়, বিশেষ করে ওইভাবে। আপনাকে একা কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি? চিলের মতো উঁচিয়ে উঠল টম বেলামি। বলল, খবরদার মড। কি করি বলুন তো? তাহলে সবার সামনেই বলছি, দুদিন বাদে দেশ শুদ্ধ লোক তো জেনেই যাবে। বাবা আর ভাইয়ের সামনে প্রসঙ্গটা পাঠতে চাইনি। ম্যাকফারসনের পকেটে একটা চিঠি পাওয়া গেছে। চিঠির বয়ানটা বললাম। তদন্ত শুরু হলে এই চিঠির প্রসঙ্গ উঠবে। আপনি কিছু জানেন এ সম্পর্কে? খামোখা রহস্য সৃষ্টি করতে চাই না।
ম্যাকফারসনের সঙ্গে আমার বিয়ের ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু তা পাঁচকান করা হয়নি ওর কাকার জন্যে। তার অনিচ্ছায় বিয়ে করলে সম্পত্তি পাওয়া যাবে না তিনি বলে রেখেছিলেন। ভদ্রলোক এখন মৃত্যুশয্যায়। কথাটা আমাদের বললে পারতে। গজগজ করতে করতে টম বেলামি বলল, বলতাম যদি একটু সহানুভূতি দেখাতে। আমি চাই না যাকে তাকে বিয়ে করুক আমার একমাত্র মেয়ে। ম্যাকফারসনের সম্পর্কে তোমার এই গা জোয়ারি কথাবার্তার জন্যই কিছু বলিনি। চিঠিটা লিখেছিলাম আমি, এই চিঠির জবাবে। বলে একটা তালগোল পাখানো চিরকুট বের করে দিল মড। তাতে লেখা, প্রিয়তমা, মঙ্গলবার সূর্য ডোবার সময় সমুদ্র সৈকতে পুরনো জায়গায়। আর সময় হবে না বেরোনোর। ইতি FM। আজ মঙ্গলবার সন্ধ্যের সময় যাব ঠিক করেছিলাম। যা নিয়ে তদন্ত করছেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাই জবাব আমি দেব না। এছাড়া অন্য সব ব্যাপারে আমার সহযোগিতা অবশ্যই পাবেন। কথার নড়চড় হলো না। সব কথার জবাব দিয়ে গেল মড। চিঠি এনেছে কে এ প্রশ্নটি বাদে ফিজরয়ের কোনো শত্রু আছে বলে তার জানা নেই। স্বীকার করল অনেকেই তার রূপে মুগ্ধ। আচ্ছা, মিস্টার আয়ান মুরডক কি তাদের একজন? এক সময় ছিল, পরে যখন জানলো আমার সঙ্গে ফিজরয়ের মন দেওয়া নেওয়া হয়েছে, তখন অন্য মানুষ হয়ে গেছিল মুরডক। আয়ান মুরডকে ঘিরে সন্দেহের ছায়া নতুন করে ঘনীভূত হলো আমার মনের মধ্যে। একই মনোভাব দেখা গেল স্টাকহাস্টেরও। লোকটার ঘর সার্চ করা দরকার, কিন্তু গোপনে। কাগজপত্র দেখা দরকার। স্টাকহাস্ট সাহায্য করতে চাইল নিজে থেকেই। টম বেলামির বাড়ি থেকে বেরিয়ে এলাম মনের মধ্যে সেই ভরসা নিয়ে। রহস্যের সূত্রের একটা প্রান্ত হয়তো হাতের মুঠোয় পাওয়া গেছে। দিন 7 বৃথাই গেল। পুলিশ তদন্তে অশ্বডিব্য ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আমিও আকাশ পাতাল ভেবে কুল কিনারা কিছুই পেলাম না। তারপরেই ঘটল কুকুরের ঘটনাটা। আমার বাড়ির কাজকর্ম যে দেখে, একদিন সে বললে, শুনেছেন মিস্টার ম্যাকফারসনের কুকুরটাও এবার মনিবের কাছে গেল। সে কি, কিভাবে? একই জায়গায় যেখানে মনিব খুন হয়েছে, ঠিক সেই জায়গায়। আচ্ছা, তোমাকে কে বলল? সবাই জেনে গেছে। 7 দিন মনের দুঃখে না খেয়েছিল বেচারা। আজকে 2জন ছাত্র গিয়েছিল জলের ধারে, দেখলে মরে কাঠ হয়ে পড়ে আছে। আরে, একটা কথা কানেই রয়ে গেল। মনিব যেখানে খুন হয়েছে ঠিক সেই জায়গাতেই পাওয়া গেছে প্রভু ভক্ত কুকুরকেও। একই নিছক কাকতলীয়, না বিশেষ ওই জায়গাটিতে কোনো অদৃশ্য অনল জ্বলছে লেলিহান প্রতিহিংসা রূপে? তবে কি? একটা আবছা সন্দেহ দেখা দিল আমার মনের দিগন্তে। চটপট পা চালিয়ে পৌঁছে গেলাম কোচিং হাউসে। স্ট্যাকহাস্ট ডেকে পাঠালো 2জন ছাত্রকে। একজন বলল, আগে হ্যাঁ, মিস্টার ম্যাকফারসনের পায়ের চা ফলো করেই যেন জলের ধার পর্যন্ত গিয়েছিল বেচারা, ঠিক যেন একই জায়গায় শেষ নিঃশ্বাস ফেলতে। হল ঘরে মাদুরের উপর শোয়ানো কুকুরটিকে দেখলাম। সর্বাঙ্গ আড়ষ্ট, অঙ্গ বিকৃত, চোখ ঠেলে বার করা, নিদারুণ যন্ত্রণায় অভিবৃত্তি দেহে সর্বত্র। গেবলস থেকে সোজা গেলাম অভিশপ্ত সেই জায়গাটিতে। সূর্য ডুব দিয়েছে তখন নিথর জলের উপর। আসন্ন অন্ধকারে ছায়া কাঁচের মতো ছড়িয়ে পড়েছে। চারিদিক খাঁ খাঁ করছে। মাথার উপর কর্কশ শব্দে উড়ে গেল গোটা 2টো সামুদ্রিক পাখি। হেঁট হয়ে মগ্ন রইলাম নিজের মধ্যে। অনেক রকম চিন্তায় ভরে রইল মনটা। সমাধান সূত্র যেন ঠাউর করেও ধরতে পারছি না। এমন একটা আবছা দুঃসহ অনুভূতি ছটফটিয়ে তুলল আমাকে। বুঝি বুঝি করেও
কি যেন বুঝে উঠতে পারছি না। মাথায় এসেও সেটা যেন আসছে না। অবশেষে পা বাড়ালাম বাড়ির দিকে, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো মাথার উপর ঝলসে উঠল আবছা ধারণাটা। ওয়াটসন বহুবার আমাদের লিখে জানিয়েছে, আমার পড়াশুনো বহু বিষয় নিয়ে মাথার মধ্যে বিস্তর জ্ঞান জড়ো করা থাকে। আমার পড়াশুনো বহু বিষয় নিয়ে মাথার মধ্যে বিস্তর জ্ঞান জড়ো করা থাকে, অগোছালো অবস্থায়, যেন অনেক রকমের খবরের প্যাকেট তাগার করা থাকে মস্তিষ্ক নামক মাচার মধ্যে। তাই দরকার মতো ঝট করে কোন খবরটা কোথায় আছে খুঁজে পাই না, কিন্তু জানা থাকে খবরটা আমার মাথাতেই আছে। খুঁজে বার করতে হবে। আবছা সেই মনে পড়াটাকেই এবার টেনে টুনে বের করতে হবে তথ্যবহুল মস্তিষ্ক থেকে। অবিশ্বাস্য, দানবিক হলেও যা সন্দেহ করেছি তাই সম্ভবপর, খুবই সম্ভবপর। দেখা যাক যাচাই করে কি পাওয়া যায়। আমার ছোট্ট ভিলায় একটা মস্ত চিলে কোঠা আছে। রাজ্যের বই ঠাসা আছে সেখানে। ঝাড়া 1 ঘন্টা বই ঘাঁটলাম সেই ঘরে বসে। রূপলি চকলেট রঙের একটা মোটা বই বের করে আবছা মোড়ে পড়া একটা অধ্যায় খুলে গোগ্রাসে গিললাম বিষয়বস্তু। যা পেলাম এই কেসে ঠিক তাই ঘটেছে। ভাবতেও কল্পনাকে কষ্টকর করতে হলো। সম্ভাবনা তেমন আছে বলে মনে হলো না, কিন্তু বাজিয়ে দেখে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থির হতেও আমি পারলাম না। মনটা উদ্গ্রীব হয়ে রইল সেই প্রতীক্ষায়। কিন্তু তার আগেই বাগড়া পড়ল বিরক্তিকর ভাবে। পরের দিন ভোরবেলা চা খেয়ে সৈকত অভিমুখে রওনা হতে যাচ্ছি, এমন সময় এলেন ইন্সপেক্টর বটিল। নিরেট চেহারা, চোখে দুশ্চিন্তা। মিস্টার হোমস, মিস্টার ম্যাকফারসনের খুনের অপরাধে এবার গ্রেপ্তারটা করে ফেলবো কিনা তাই ভাবছি। কাকে করবেন? মিস্টার আয়ান মুরডক? তিনি ছাড়া এ কাজ আর কে করতে পারে বলুন? প্রমাণ? ইন্সপেক্টর যা বলে গেলেন সে লাইনে চিন্তা আমিও করেছিলাম। আয়ান মুরডকের স্বভাব চরিত্র, তাকে ঘিরে ডানা বেঁধে ওঠার রহস্য, হঠাৎ ক্ষেপে গিয়ে ম্যাকফারসনের কুকুরকে জানলা গলিয়ে ফেলে দেওয়া, ম্যাকফারসনের সঙ্গে অতীতে ঝগড়া, মড বেলামির প্রতি ম্যাকফারসনের অনুরাগকে কেন্দ্র করে ঈর্ষা, সবই আমার পয়েন্ট। শুধু একটা পয়েন্ট পাবে, মুরডক যে চম্পট দেওয়ার আয়োজন করেছে সে খবর রাখে না ইন্সপেক্টর। শোনবার পর আমি বললাম, আপনার যুক্তির মধ্যে 3টে ফাঁক আছে। প্রথম, মুরডকের অন্যত্র স্থিতি জোরদার। সে দেখিয়ে দেবে ম্যাকফারসন যখন খুন হয়েছে তখন সে ছাত্রদের অঙ্ক বোঝাচ্ছিল। সৈকতে এসেছে ম্যাকফারসন আসার পর, আগে নয় কিন্তু। দ্বিতীয় ফাঁক হচ্ছে, একা হাতে এভাবে চাপকে মানুষ খুন তার পক্ষে একেবারেই অসম্ভব। আর তৃতীয় ভাগ সব থেকে বড়, এরকম ক্ষত সৃষ্টি করবার মতো হাতিয়ার কি পাওয়া গেছে? নমনীয় চাবুক দিয়ে মারলে এরকম দগদগে ঘা দেখা যায়। দাগগুলো কি আপনি দেখেছেন? দেখেছি, ডাক্তারও দেখেছে। আমি দেখেছি, আতশ কাচের মধ্যে দিয়ে দেখেছি। দাগগুলো সত্যি অদ্ভুত। কিরকম অদ্ভুত? উঠে গিয়ে ডয়ার থেকে একটা এনলার্জ করা ফটো নিয়ে এলাম। এসব কেস এভাবেই আমি তদন্ত করি। কিছুই বাদ দেন না দেখছি। আপনি ডান কাঁধের উপর এই লম্বা দাগটা দেখুন। আশ্চর্য একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আগে না। দগদগে ভাবটা সব জায়গায় কিন্তু সমান জোরালো নয়। এই দেখুন, রক্ত চুইয়ে পড়ছে খুব বেশি এই পয়েন্টে, তারপর এখানে আরেকটা পয়েন্ট, এপাশে লম্বা টানা একটা দাগেও দেখুন সেই অসমান দগদগে ভাব। এর মানে কি বলুন তো? আমি জানি না, আপনি জানেন? বোধহয় জানি না, তবে শীঘ্রই জানব। তারপরেই না হয় ধরতে পারবো অপরাধীকে। আচ্ছা, আগুনে পোড়ানো টকটকে রাঙা কোনো তারের জাল পিঠে ছড়িয়ে দিলে জালের দুটো তার যেখানে মিশেছে, মানে গাঁটের ঠিক সেই জায়গায়, আচ্ছা এরকম বেশি রক্তওয়ালা দাগ হতে পারে? মিস্টার হোমস ঠিক ধরেছেন মনে হচ্ছে। অন্য ব্যাপারও হতে পারে, তাই বলছিলাম এক্ষুনি গ্রেপ্তার করতে যাবেন না। তাছাড়া ম্যাকফারসন মরবার ঠিক আগে বলেছিল লায়ন্সম্যান। আয়ার নামটার সঙ্গে কিন্তু মিল রয়েছে, তাই না? তাও ভেবেছি, কিন্তু আমি স্পষ্ট শুনেছি মেন আয়ান নয়। তাহলে কি হতে পারে? হাতে আরও মাল মশলা না আসা পর্যন্ত
সেটা বলা সঙ্গত হবে না। কখন আসবে? ঘণ্টাখানেকের মধ্যেই। অবিশ্বাস্য চোখে তাকিয়ে চিবুক চুলকালেন ইন্সপেক্টর বার্ডেল। জেলে নৌকার কথা ভাবছেন নাকি? আরে না না, অত দূর যেতে হবে না। তাহলে কি বেলামি বাপ বেটাকে সন্দেহ করছেন? ম্যাকফারসনের নাম শুনলেই তো জ্বলে উঠতো দুজনে। না না, যাকগে, দুপুরে আসুন, তখন তৈরি থাকবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। এখন এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বাধা পড়ল। দড়াম করে খুলে গেল দরজা। স্খলিত পায়ের আওয়াজ শুনলাম প্যাসেজে। পরক্ষণেই টলতে টলতে ঘরে ঢুকল আয়ান মুরডক। মুখ যন্ত্রণা বিকৃত, চোখ ঠেলে বেরিয়ে আসছে। হাতের সামনে আসবাবপত্র যা পাচ্ছে খামচে ধরে সিধে করার চেষ্টা করছে। ব্র্যান্ডি 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 ব্র্যান্ডি। বিকট গলায় গঙিয়ে উঠে ধড়াম করে পড়ে গেল সোফায়। পেছন পেছন এলো স্ট্যাকহাস্ট। হাঁপাচ্ছে, মাথায় টুপি নেই, মুরডকের মতোই প্রায় তার চেহারা উদ্ভ্রান্ত। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডি দিন, দম নিতে পারছে না, দুবার অজ্ঞান হয়ে গেছে আসবার পথে, আপনি প্লিজ দিন একটুখানি। আধ গ্লাস ব্র্যান্ডিতে ম্যাজিক ঘটে গেল। এক হাতে ভর দিয়ে দেহটা অর্ধেক তুলে আর এক হাতে কোটোটা টান মেরে ফেলে দিয়ে কোঁকিয়ে উঠল মুরডক। তেল, আফিং, মারপিয়া যা থাকে দিন, এই যন্ত্রণা আর সইতে পারছি না। খোলা পিঠের দিকে তাকিয়ে আঁতকে উঠলাম আমি আর ইন্সপেক্টর। ম্যাকফারসনের পিঠে চাবুক মারার রক্ত ঝরা যে বিভৎস দাগ দেখেছি, হুবহু সেই রকম এলোপাথারি চাবুকের ঘা সারা পিঠ জুড়ে রয়েছে। অসহ্য সে যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বেশ কয়েকবার দম আটকে মুখ কালো হয়ে এলো মুরডকের। প্রতিবারই প্রবল চেষ্টায় অনেকক্ষণ পরে হুঁশ করে নিঃশ্বাস নিয়ে হার্ট চালু রাখল কোনো মতে। ঘামে ভিজে গেল কপাল। বেশ বুঝলাম যে কোনো মুহূর্তে মারা যেতে পারে বেচারা। গলায় ব্র্যান্ডি ঢালতে লাগলো ক্রমাগত। প্রতি ঢোক গেলার সঙ্গে সঙ্গে একটু একটু করে ফিরে আসতে লাগলো তার প্রাণ শক্তি। সেই সঙ্গে স্যালাড অয়েলে তুলে ভিজিয়ে বিচিত্র ক্ষতস্থানে চেপে ধরায় যন্ত্রণা কমে এলো অনেকটা। শেষকালে বেদম হয়ে আচ্ছন্নের মতো পড়ে রইল সোফায়, অর্ধ চৈতন্য অর্ধনিদ্রিত অবস্থায়। এই অবস্থায় প্রশ্ন করা সম্ভব নয়। স্ট্যাকহাস্ট আতঙ্কে বিকৃত কণ্ঠে বলল, হোমস, হোমস, কি হচ্ছে এসব? কি হচ্ছে? এই অবস্থায় একে কোথায় পেলেন আপনি? জলের ধারে ঠিক যে জায়গা দেখেছিলাম ম্যাকফারসন, আসবার পথেই মারা যেত যদি ম্যাকফারসনের মতো হার্টে রুগী হতো। গেবলস পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবো না বলেই এখানে ঢুকে পড়লাম। সমুদ্রের ধারে দেখলেন? পাহাড়ের ওপর বেড়াচ্ছিলাম, এমন সময় শুনলাম চিৎকার। জলের ধারে পড়ে মাতালের মতো পাকশাট খাচ্ছিল। ছুটে গিয়ে জামা কাপড় জড়িয়ে টানতে টানতে নিয়ে এসেছি হোমস। এ কী যে অভিশাপ লেগেছে এই জায়গায়! যা পারেন করুন, প্লিজ বাঁচান আমাদের, আপনি প্লিজ বাঁচান। করব, আসুন আমার সঙ্গে। ইন্সপেক্টর, আপনিও আসুন, দেখি মার্ডারারকে তুলে দেওয়া যায় কিনা আপনার হাতে। হাউসকিপারের হেফাজতে অজ্ঞান মুরডককে রেখে তিনজন গেলাম মৃত্যু ভয়াল উপহ্রদে। জলে ক্ষয়ে যাওয়া নদীর ওপর তোয়ালে আর জামা কাপড়ের স্তূপ চোখে পড়ল। আহত মুরডক রেখে গেছে। জলের কিনারায় বারবার হাঁটতে লাগলাম আস্তে আস্তে। সার বেঁধে পেছন পেছন এলো দুই সঙ্গী। বেশিরভাগ অঞ্চলই অগভীর, কেবল এক জায়গায় জল 4-5 ফুটের মতো গভীর। জল এখানে ক্রিস্টাল স্বচ্ছ, অদ্ভুত সুন্দর সবুজ রঙে। সাঁতারুর পক্ষে লোভ সামলানো কঠিন। খাড়াই পাহাড়ের নিচের দিকে তাকের মতো বেরিয়ে থাকা পাথরের উপর দিয়ে হাঁটতে লাগলাম জলের দিকে চোখ রেখে। জল যেখানে সবচেয়ে গভীর আর স্থির, সেখানে পৌঁছতেই দেখতে পেলাম এতক্ষণ চোখ যা দেখতে চাইছিল, বিপুল উল্লাসে বলতে চাইলাম, সায়ানিয়া, 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 সিংহকেশর সায়ানিয়া। আঙুল তুলে বিচিত্র যে বস্তুটার দিকে দুই সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করলাম, বাস্তবিক দেখতে সিংহের কেশরের থেকে
ছিঁড়ে আনা একতাল জটার মতো। ফুট 3 গভীরে জলের মধ্যে পাথুরে তাকের উপর অদ্ভুত দর্শন লোমশ প্রাণী দেহটা স্পন্দিত হচ্ছে, দুলে দুলে উঠছে বিচিত্র ভঙ্গিমায়। হলুদ বেনিগুচ্ছের মধ্যে দেখা যাচ্ছে রূপলি একটা আভাস, দুলছে, গুটিয়ে ছোট হয়ে গিয়ে ফের বড় হয়ে যাচ্ছে নিয়মিত ছন্দে। স্ট্যাকহাস্ট, অনেকক্ষণ করেছে এই শয়তান, এবার খেল খতমের পালা, হাত লাগাও। হাতের কাছেই একটা বড় সড়ো গোল মতো পাথর ছিল, ঠেলাঠেলি করে ফেলে দিলাম জলের উপর। প্রচণ্ড শব্দে ঝপাস করে জলে পড়ল লোমশ হত্যাকারীর ঠিক উপরেই। জল স্থির হওয়ার পর দেখলাম নিচের তাকে গিয়ে আটকে গেছে পাথরটা, একদিকে উঁকি দিচ্ছে প্রাণীটার কম্পমান সুরগুলো। তেলতেলে পুরো গাজরা পাথরের চারপাশ থেকে বেরিয়ে আস্তে আস্তে ভেসে উঠেছে জলের উপর। অবাক হয়ে ইন্সপেক্টর বললেন, মিস্টার হোমস, কি এটা? সাসেক্সে জন্মেছি আমি, কিন্তু একে তো কখনো দেখিনি। ঝড় এনে তুলেছে সাসেক্সে। চলুন বাড়ি ফেরা যাক, সমুদ্রের আতঙ্কের সর্বশেষ শিকারের মুখেই শোনা যাক তার ভয়াবহ অভিজ্ঞতার লোমহর্ষক কাহিনীটা। বাড়ি ফিরে দেখলাম মুগ্ধকের জ্ঞান ফিরেছে, উঠে বসতে পারছে, তবে আচ্ছন্ন ভাবটা পুরোপুরি কাটেনি। যন্ত্রণার দমকে মাঝে মাঝে সমস্ত শরীরটা মোচড় দিয়ে দিয়ে যাচ্ছে যেন। ভাঙা ভাঙা কথায় যা বললে তা থেকে এটুকু বোঝা গেল যে কি যে হয়েছে তা সে নিজেই জানে না। আচম্বিতে সমস্ত শরীরের মধ্য দিয়ে অনেকগুলো গরম শিক ফুঁড়ে দেওয়ার মতো একটা ভয়াবহ যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গিয়েছিল। কোনো রকমে তীরে এসে উঠেছিল। চিলেকোঠা থেকে বার করা সেই কেতাবখানা তুলে নিয়ে বললাম, আচ্ছা, রহস্যভেদ করবে এই বই, নাম আউট অফ ডোরস, লিখেছেন জে.জি. উড। উড নিজেই শেষ হয়ে যেতেন এই পিশাচ প্রাণীর খপ্পরে পড়ে। আয়ু ছিল বলেই বেঁচে যান। এর পুরো নাম সায়ানিয়া ক্যাপিলাটা। কেউটে কামড়ালে যে যন্ত্রণা তার চাইতে বহুগুণ বেশি যন্ত্রণা এর ছোবলে। জীবনহানির সম্ভাবনাও বেশি। একটু পড়ে শোনাচ্ছি, শুনুন। চান করতে নেমে কেউ যদি সিংহের কেশর থেকে খামচে আনা একতাল পিঙ্গল বর্ণ চুল আর চামড়ার মতো কিছু দেখেন যার ভিতরে রূপুলি আভাস, তাহলে যেন হুঁশিয়ার হন। নিরীহ দর্শন এই প্রাণীর হুল ফোটানোয় জীবন বেরিয়ে যেতে পারে। এর নাম সায়ানিয়া ক্যাপিলাটা। মূর্তিমান আতঙ্ক, এর চাইতে ভালো বর্ণনা আর কি সম্ভব? মিস্টার উড কেন্টের উপকূলে সাঁতার কাটছিলেন, দেখলেন প্রায় 50 ফুট দূর পর্যন্ত প্রায় অদৃশ্য সুর বাড়িয়ে কিলবিল করছে সিংহকেশর সায়ানিয়া। এত দূর থেকেও সুরের ছোঁয়ায় উড প্রাণে মরতে বসেছিলেন। লিখেছিলেন, অসংখ্য সুতোর মতো ছোঁয়ায় রক্তলাল দাগ ফুটে উঠেছে চামড়ার উপর। খুব কাছ থেকে দেখলে মনে হবে সারি সারি ফুসকুড়ির লাইন, প্রত্যেকটা ফুসকুড়ি দিয়ে আগুনে তাতানো ছুঁচ ফুটিয়ে দেওয়া হয়েছে নার্ভের মধ্যে। বলেছেন, হুল ফোটানোর জায়গায় যে যন্ত্রণা শরীরময় তীব্র যন্ত্রণার তুলনায় তা সামান্যই। বুকের মধ্যে যন্ত্রণার শলাকা গেঁথে যায়, যেন যেন তপ্ত বুলেটে এফোর ওফোর হয়ে যায় হৃৎপিণ্ড। আছড়ে পড়েছিলাম হার্টের সেই অকথ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে। হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। তারপরেই এমনভাবে 6-7 বার সাংঘাতিকভাবে লাফিয়ে ওঠে। হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে বাইরে। সিংহকেশরের দংশন ওকে ঘায়েল করেছিল সমুদ্রের উদ্বেল জলের মধ্যে, স্নান করার শান্ত নিস্তরঙ্গ জলের মধ্যে নয়। লিখেছেন, পরে নিজেকে দেখে নিজেই চিনতে পারেননি, এমন সাদা হয়ে গিয়েছিল মুখখানা। অজস্র বলিরেখায় কুঁচকে ভাঁজ খেয়ে গিয়েছিল মুখের চামড়া। পুরো 1 বোতল ব্র্যান্ডি ঢক ঢক করে খেয়ে কোনো মতে প্রাণটাকে আটকে রেখেছিলেন দেহপিঞ্জরে। ইন্সপেক্টর, এই সেই বই, রাখুন আপনার কাছে। ম্যাকফারসন বেচারা যে কি যন্ত্রণা পেয়ে মারা গেছে তার নিখুঁত বর্ণনা এখানেই পাবেন। ক্লান্ত বিষণ্ণ হেসে আয়ন মুরডক বললেন, সেই সঙ্গে বন্ধু হত্যার দায় থেকেও অব্যাহতি দিতে পারবেন আমাকে। আপনাদের কারোরই দোষ নেই ইন্সপেক্টর। মিস্টার হোমস, আপনাকেও আমি দোষারোপ করছি না আমাকে সন্দেহ করার জন্য। নিজেকে প্রায় মেরে এনেছিলাম একই পন্থায়।
তাই আজ বেঁচে গেলাম ফাঁসির দড়ি থেকে। আমি বললাম, কথাটা ঠিক নয় মিস্টার মুরডক। আপনি যে নির্দোষ আমি তা জেনেছিলাম, আর একটু আগে বাড়ি থেকে বেরিয়ে পড়লে এহেন ভয়াল অভিজ্ঞতার মধ্যে আপনাকেও পড়তে দিতাম না। আর একটু আগে যদি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারতাম, তাহলে আপনার এই রকম অভিজ্ঞতার মধ্যে আমি পড়তে দিতাম না। আপনি জেনেছিলেন কিভাবে মিস্টার হোমস, কিভাবে? রাজ্যের জ্ঞান সংগ্রহ করা আমার বাতি, যা পাই তাই পড়ি। স্মৃতির মন্দিরে ফ্যানলা জিনিস জমিয়ে রাখি, জানেন তো, যাকে রাখা যায় সেই আপনাকে পরে রেখে দেয়। লায়ন্সম্যান শব্দ দুটো সেই কারণেই প্রচণ্ড উৎপীড়ন সৃষ্টি করেছিল আমার মাথার মধ্যে। কোথায় যেন পড়েছিলাম, পড়বো বলে পড়িনি, চোখে পড়ে গিয়েছিল শুধুমাত্র। কিছুতেই আমি মনে করতে পারছিলাম না। এখন শুনলেন তো কিভাবে জলচর আতঙ্কের বিশদ বর্ণনা দিয়েছেন মিস্টার উড। জলে নেমে তালগোল পাকানো লোমশ এই প্রাণীকেই দেখেছিলেন মিস্টার ম্যাকফারসন। তাই মরবার আগেও শরীরের শেষ শক্তিবিন্দু দিয়ে বোঝাতে চেয়েছে, হুঁশিয়ার করতে চেয়েছে যে সাবধান, জলে নেমো না, সিংহকেশর ওত পেতে আছে। অসংখ্য সুরের হুল বাড়িয়ে। আমি তাহলে খালাস পেলাম সন্দেহের আওতা থেকে। আপনাদের তদন্ত কোন পথে যাচ্ছিল জানি, তাই দু একটা ব্যাপার খোলসা করে যেতে চাই। মড বেলামিকে আমি ভালোবাসতাম ঠিকই, কিন্তু যেদিন জানলাম প্রিয় বন্ধু ম্যাকফারসনকে সে মন দিয়েছে, সেই দিন থেকেই মন প্রাণ দিয়ে চেষ্টা করে গেছি যাতে মড সুখী হয়। ওদের মধ্যে খবর দেওয়া নেওয়ার কাজ করেছি, সে কারণেই ওদের সমস্ত গোপন কথা আমি জানতাম। ম্যাকফারসনের শোচনীয় মৃত্যুর খবরটা অন্য কেউ ফেনিয়ে অন্যরকমভাবে মডকে জানিয়ে পাছে ওর মন ভেঙে দেয়, তাই নিজে থেকেই গিয়েছিলাম ওকে সব কথা জানাতে। গিয়েছিলাম ওকে মন থেকে ভালোবাসি বলে। আমাদের মধ্যে সম্পর্ক কীরকম ছিল মড আপনাকে বলেনি, পাছে আপনারা ভুল ধারণা করেন আর আমি অকারণ ভোগান্তির মধ্যে পড়ি। আর নয়, এবার চাই একটু না শুলেই নয়। হাত বাড়িয়ে স্ট্যাকহার্স্ট বললে, হ্যাঁ, নার্ভের অবস্থা কারোরই ভালো ছিল না বলে যা ঘটে গেছে তা ভুলে যেও। মুরডক, ভবিষ্যতে যেন আমাদের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে, কেমন? হাতে হাত দিয়ে বন্ধুর মতো বেরিয়ে গেল দুজনে। বলদের মতো চোখ মেলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে ইন্সপেক্টর বললেন, আবার কিস্তিমাত করলেন মিস্টার হোমস? অনেক সুনাম শুনেছি আপনার, এবার দেখলাম নিজের চোখে। ওয়ান্ডারফুল, না দেখলে বিশ্বাসই করতাম না। এই প্রশংসা হজম করা মানেই নিজেকে খাঁটো করা, তাই মাথা না নেড়ে পারলাম না। প্রথম দিকে যাচ্ছে তাই ভাবে দেরি করেছি। মৃতদেহ জলের মধ্যে পাওয়া গেলে এত দেরি হতো না, সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম মৃত্যুর কারণ। আচ্ছা, তোয়ালেটাই বিপদে চালিয়েছে আমাকে, বুঝলেন? ম্যাকফারসন গা মোজবার কথাও ভাবেনি। আসলে ভাঁজ করা শুকনো তোয়ালে দেখে আমিও তাই ভেবেছি ও বুঝেছি যে জলে ও নামে না, তাই জলচর জীবের আক্রমণের সম্ভাবনা আমার মাথায় আসেনি। ভুল করেছি সেইখানেই, বুঝলেন ইন্সপেক্টর। পুলিশদের আমি বিদ্রুপ করেছি বহুবার, এবার দেখছি খোদ স্কটল্যান্ড ইয়ার্ডকেও এক হাত নিয়ে গেল সায়ানিয়া ক্যাপিলাটা। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অব দ্য লায়ন্সম্যান। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে আসতে পারে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।